জাস্ট এটা একটা কমেন্ট একটু দেখি আসে কিনা দেখি। হ্যাঁ এই তো এসে গেছে, অভিক 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 শুভ এসে গেছে, কঙ্কনা এসে গেছে। আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? এনি প্রবলেম হলে এই ফোনটাতে তো ফোন করিস, আর আমি দেখি, আমি মোবাইল অন্য সেটটা হাতে নিয়ে আমি দেখছি কিছু। এবার আজকে, হ্যাঁ আজ ঠিক আছে। মাই ফ্রেন্ডস, ভেরি সরি, on that day there were disturbances. Subsequently came to the fact that it was a general net disturbances on that day up to 11:45 p.m. Okay, today অভিক শুভ, কঙ্কনা, সৌম্যসাথী, শাহানা। আচ্ছা, you have got some questions. Let me start with the questions today. Though my subject today is Syamaprasad Mukherjee, because you are interested on Syamaprasad Mukherjee. Okay, let me start from your questions. Okay, let me read your questions. Let me read your questions. Sorry. Let me read your questions. You have placed some questions. Where is your questions? Yes, there must be some questions. Let me read those questions. Yes, here are your questions. হ্যাঁ, অভিষেক মেটিয়া, কমিউনিস্টরা 24 ঘন্টা চেষ্টা করছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে নেতাজির শত্রুতা ছিল এই ভিত্তিহীন বিষয়কে মানুষের মনে ইনজেক্ট করতে। হ্যাঁ, ওটা করছে, ক্লাস 70 আসতেই করে আসছে। এটা আমি আজকের আলোচনায় চলে আসবে, এটা যে ওরা করছে, কেন করছে, ওটা উদ্দেশ্য নিয়ে করছে, তো ওটা ডিসকাস করবো আজকে। আচ্ছা, তারপরের প্রশ্নটা হচ্ছে অভিক শুভ স্যার আগের দিন ও প্রবলেম হয়েছিল। হ্যাঁ সরি, ওটা আমি সময় করে আবার একদিন রিপিট করব। আচ্ছা, দীপঙ্কর কি বলেছে কালকে, হ্যাঁ ওটা করে দিয়েছি ওটা। আচ্ছা, এবার ও সুশোভন বলেছে যে ওদিনের রাতের প্রবলেম ডিসকাশনটা বুঝতে পারোনি, ইন্টারাপশন হয়েছিল। ইয়েস, আই উইল ট্রাই টু রিপিট দিস। আচ্ছা, রিলেশন বিটুইন নেতাজি সুভাষচন্দ্র অ্যান্ড শ্যামাপ্রসাদ, স্যার প্লিজ ডিসকাস। হ্যাঁ, টোটাই ডিসকাস করবো। আচ্ছা, আর একটা সুশোভন বলেছে ভামরা, ভাম মানে কি, তোমরা কি কমরেডদের বলছো? ভাম ও বামেদের ভাম বলছো হচ্ছে। বারবার শ্যামাপ্রসাদ মহাশয়কে বাংলা বিভাজনকারী হিসেবে বদনাম করে। শ্যামাপ্রসাদ মহাশয় অগ্রণী না হলে আমাদের সাথে ওই ভামেদেরও বাসস্থানের স্থান হতো পশ্চিমবঙ্গে থাকতো না। ওই নির্দিষ্ট বিষয়টিকে বিশেষ করে আলোচনা করবো আজকে। And Brahmacharani Shraddha Prakash, sir, please put some light on the relationship between Shyamaprasad Mukherjee and Netaji. Yes. আচ্ছা স্যার, বাম মনস্ক ব্যক্তিরা প্রায় বলে থাকেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির মিটিং বানচাল করতে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি ফরার ব্লকের স্বেচ্ছাসেবকদের দিয়ে ঢিল নিক্ষেপ করেছিলেন। বা চমৎকার, হ্যাঁ ওটাও ডিসকাস করবো আজকে। Why Shyamaprasad Mukherjee is being abused by leftists? সৌম্যসাথী। আচ্ছা স্যার, নেম ওয়ান বুক। ইয়েস, আই উইল নেম দ্য বুকস অন দ্য শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি এবার শুরু করছি। দেখো, আমি এবার আস্তে আস্তে আসছি। দেখো, আমি এবার একটা জায়গা থেকে একটু শুরু করি, দেখি কতটা কভার করতে পারি। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমরা কমিউনিস্টরা সুভাষচন্দ্র সম্বন্ধে কি বলছে সেটা তোমরা বিশ্বাস করবে কিনা। আচ্ছা, কমিউনিস্টরা কারা? তোমরা কমিউনিস্টের ইতিহাস তো হয়ে গেল 100 বছর।
আর পার্টিশনের পরে 70 ইয়ার্স। তোমরা ওদেরকে ওদের ইতিহাস দিয়ে বিচার করো, অন্য কোনো মিরারে নয়। জাজ দেম অন দেয়ার ওন মিরার। আচ্ছা দেখো তো রবীন্দ্রনাথকে ওরা কি বলেছিল, বুর্জুয়া কবি, তাই তো? আচ্ছা, আরে নেতাজি সুভাষকে কি বলেছিল, দেশদ্রোহী, তাই তো? আচ্ছা, পিসি সেনকে কি বলেছিল, উনি নাকি স্টিফেন হাউসটা কিনে নিয়েছেন নিজের নামে। শেষ জীবনটা পিসি সেনের কি হয়েছিল মনে আছে আপনাদের? আচ্ছা বলুন তো, সমাজে কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীর সবাইকে চোর মনে করে, চোর মনে করে। কারণটা কি জানেন? বেসিক্যালি ওরা হচ্ছে চোর। ওরা সবসময় আঙুলটা দূরের দিকে দেখায়, দেখো আমি একমাত্র পৃথিবীর সৎ লোক আর সবাই চোর। আসলে ওরা হচ্ছে চোর, শয়তান, ওরাই দেশদ্রোহী, ওরাই মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। আর ওদের হিস্ট্রি, কমিউনিস্টদের হিস্ট্রি লাস্ট 35 ইয়ার্সে যা এক্সিকিউট করেছে তা থেকে পরিষ্কার। এবার আমি একটা একটা জায়গাতে আসছি। শ্যামা মুখার্জিকে ওদের ভয়টা কোথায়, ভয়টা কোথায়? কারণ মানে ওরা জানে, ভীষণ ভালো করে জানে, শ্যামা মুখার্জি না হলে বাঙালি হিন্দুদের অবস্থা খুব করুণ হতো। বাঙালি হিন্দুদের অবস্থা যদি টোটাল বেঙ্গল, যেটা এখনো পর্যন্ত বামেরা খুব দুঃখ করে যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে ভাগ করেছে, উনি না থাকলে বাংলা অখণ্ড থাকতো, তাহলে অখণ্ড থেকে থাকতোটা কোথায়? would it be independent Bangladesh, joint Bengal, or part of Pakistan? তাহলে পার্ট অফ পাকিস্তানে কি ফেট হতো যদি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের, যে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হলেও টোটাল বেঙ্গলে যেখানে 55% মুসলিম, সেখানে বাঙালি হিন্দুদের কি অবস্থা হতো? একটা ঘটনা দেখো তোমরা, মনে আছে ব্রিটিশের আন্ডারে যখন ইন্ডিয়া, যখন ঢাকায় যখন ব্রিটিশ শাসন চলছে, তার মধ্যে ঢাকাতে ওরা মুসলিম লীগ রায়ট লাগিয়েছিল, হিন্দু খুন করেছিল। দেখো কলকাতা শহরে 1946-এ, যে কলকাতায় সেই মুহূর্তে 46-এর 80% হিন্দু, মাত্র 20% মুসলিম, সেই 20% মুসলিমকে নিয়ে মুসলিম লীগের প্রাইম মিনিস্টার সুরাবর্দী কলকাতার বুকে দাঙ্গা লাগিয়েছিল, হিন্দু খুন করেছিল। There 20% can kill Hindu, 20% can create riot, 55% অনেক বেশি। যদি ওয়েস্ট বেঙ্গল না তৈরি হতো, তাহলে হিন্দু বাঙালিরা হতো পৃথিবীর দ্বিতীয় জিউস। আজও বলে রাখছি, যদি ওয়েস্ট বেঙ্গল এই ইলেকশনে বিজেপি গভর্নমেন্ট না আসে ক্ষমতায়, তাহলে দিস ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের অবস্থা হবে নতুন ইহুদি, নতুন ইহুদি। মনে রেখো, পশ্চিম বাংলায় যেখানে হিন্দু মেজরিটি, সেখানে ওরা দাঙ্গা বাঁধায় এবং ওরাই প্রোঅ্যাক্টিভ। সেখানে হিন্দুরা রিসিভ করে, ওরা অ্যাকশন দেয়, হিন্দুরা শুধু রিসিভ করে। পোর্ট এরিয়াতে কি করে, এই গত রেলওয়ে লাইন্স ধ্বংস করার সময় কাদের দেখা গেছে লুঙ্গি পরা অবস্থায়, সশস্ত্র অবস্থায়, হাতে বোমা পিস্তল নিয়ে বিভিন্ন রেল স্টেশন। আমি আসছি ওদের অ্যাটিটিউড, ওদের রাগটা কোথায়। এবার আসছি আমি শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা বিভাজনের সময় কি করেছিলেন পার্টিশনের সময়। ওয়াজ শ্যামাপ্রসাদ মুখার্জি দ্য সাপোর্টার অফ ইন্ডিয়া পার্টিশন? Muslim League demanded
কংগ্রেস ওয়ার্ক কমিটি রেজলিউশন নিয়ে সেটাকে পরে সাপোর্ট করলো, আর তার আগে মুসলিম লীগের পাকিস্তান ডিমান্ডকে কমিউনিস্ট পার্টি অ্যাজ এ পার্টি রেজলিউশন করে সাপোর্ট করেছে, এবং মুসলিম লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টি মিটিং করেছে, একদম ময়দানে দাঁড়িয়ে সুহরাওয়ার্দীর সঙ্গে কমিউনিস্টরা, জ্যোতি বসুরা মিটিং করেছে ডিমান্ডিং পাকিস্তান। when Congress, British Congress, Muslim League, Communist has settled India partition, what সেই সময় বাংলার হিন্দুরা কি করবে, বাঙালি হিন্দুদের কে বাঁচাবে? ঠিক একই জিনিস যেটা হয়েছিল, শুধু বেঙ্গল পার্টিশনের কথা বলছো কেন? why পাঞ্জাব was partition? পাঞ্জাবে তো শ্যামা মুখার্জি ছিলেন না, why Punjab was partitioned? Then why you are blaming only Shyama Prasad in Bengal? আর একার দ্বারা কি পার্টিশন সম্ভব? যারা এই ভামেরা এই কথাগুলো বলে, ভামেরা কিরকম কোয়ালিটির, কত এডুকেশন, আমি একটা উদাহরণ দিয়ে একটু পরে বলবো। এই ভামেরা একটু পড়াশুনো করুন। সেই সময় অখণ্ড বাংলার যে অ্যাসেম্বলিতে 3টে পার্টে ভোটাভুটি হয়েছিল। একটা টোটাল প্ল্যাটফর্মের বুকে, যে কত লোক ডিভিশনের পক্ষে বিপক্ষে, তারপরে ইস্টার্ন বেঙ্গলে একটা আলাদা ইলেকশন ভোটাভুটি হয়েছিল এমএলএদের মধ্যে, আর ওয়েস্টার্ন পার্টে ওয়েস্টার্ন বেঙ্গলে ভোটাভুটি হয়েছিল। এই 3টে ভোটাভুটির রেজাল্ট হচ্ছে যে মেজরিটি এমএলএস ওয়ান্টিং পার্টিশন, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের এমএলএরা চাইছে ওয়েস্ট বেঙ্গল ফর হিন্দুস। এই রেজলিউশনগুলো পড়ুক। হ্যাঁ, ডেফিনেটলি শ্যামাপ্রসাদ ওয়াজ দ্য লিডার, অ্যান্ড শ্যামাপ্রসাদ সে সময় তো জনসংঘের, তখন জনসংঘ আসেনি, হিন্দু মহাসভার একমাত্র অনলি ওয়ান লিডার, ওয়ান রিপ্রেজেন্টেটিভ, একাকে দিয়ে বেঙ্গল পার্টিশন হয়েছিল। আর শ্যামাপ্রসাদ কি বলেছিলেন, যখন ইউ হ্যাভ সেটেলড ইন্ডিয়া পার্টিশন, I am dividing Pakistan and taking out one part as a homeland for refugee Hindus. See the language. You have partitioned India. I oppose that partition. But when you have settled it, I am partitioning Pakistan. And I am taking out a homeland for the refugees. হিন্দু রিফিউজিজ। আরো স্পষ্ট করে বলছি। এবার কমিউনিস্টদের আচরণটা তোমায় একটু বুঝিয়ে বলি। কমিউনিস্টরা, আচ্ছা বলো তো, এই যে কমিউনিস্টরা তো সে সময় বাংলা পার্টিশনের জন্য, ইন্ডিয়া পার্টিশনের জন্য মুসলিম লীগকে সাপোর্ট করে গেল, রাস্তাঘাটে মিটিং করলো, ময়দানেও মিটিং করলো সুহরাওয়ার্দীর সঙ্গে, জ্যোতি বসু গিয়ে, আরো সঙ্গে আরো কমরেডরা গিয়ে। ভাই, তোমরা যদি মুসলিম লীগ তোমাদের এত পীড়িতের হয়, প্রেমের হয়, তোমরা কেন পাকিস্তানে থাকলে না? why you did not stay in Pakistan? কেন পাকিস্তানে কি কমিউনিজমের প্রয়োজন নেই? শুধু কমিউনিজমটা প্রয়োজন এই ডিভাইডেড ইন্ডিয়াতে, হিন্দুস্তানে? পাকিস্তানে কমিউনিজম প্রয়োজন নেই? সেখানে কমিউনিস্ট পার্টির প্রয়োজন নেই? সবাই পালিয়ে এসেছিলে কেন? তোমরা তো অপোজ করেছিলে, বেঙ্গল পার্টিশনকে অপোজ করেছিলে। ইউ ওয়ান্টেড ইন্ডিয়া পার্টিশন, বাট ইউ ওয়ান্টেড ইন্ডিয়া পার্টিশন ফর পাকিস্তান, বাট ইউ ওয়ান্টেড টোটাল বেঙ্গল ফর পাকিস্তান, যাতে টোটাল বেঙ্গলটা পাকিস্তান পেয়ে যায়। আর ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল হলে কি হতো পরিষ্কার বলে দিয়েছি আমি, এটা হতো আরেকটা পাকিস্তান, যেখানে 55% মুসলিম, হিন্দুরা সেখান থেকেও রিফিউজি হতো। আজকে এই ওয়েস্ট বেঙ্গল থাকতো পাকিস্তান। আর তোমরা তো পাকিস্তানের পক্ষে যুদ্ধ করলে, তো তোমাদের বাপ ঠাকুরদারা ওপার বাংলায় থাকলো না কেন? আর তোমরা পালিয়ে এসেছিলে কেন বলো? বাপ ঠাকুরদা পালিয়ে এসেছিল কেন? তোমরা লজ্জা পাও, তোমাদের মা বোনেরা রেপ্ট হয়েছিল, খুন হয়েছিল, তোমাদের বাপ
ঠাকুরদারা খুন হয়েছিল বলতে লজ্জা পাও। এক বিখ্যাত কমরেডের নাম বলি, কুখ্যাত কমরেডের নাম বলি, সে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিল বামেদের গভর্নমেন্টে কয়েকবার, বহুদিন রুল করেছে। সমস্যাটি শুনে রাখো, সেই সময় প্রশান্ত সুর নামটা মনে রেখো, তোমরা তখন বোধহয় স্টুডেন্ট। প্রশান্ত সুর বা ছোটবেলা তোমরা স্কুলে তখন প্রশান্ত সুর বলে একটা অসুর একটা এখানে একটা স্বাস্থ্যমন্ত্রী হয়েছিল, যার সময় সেই বিখ্যাত ঘটনা হাউস স্টাফ ইন্টার্নরা গুলি খেয়েছিল, যে প্রেক্ষাপটে কমরেড দাশগুপ্ত বলেছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিল যে পুলিশের গুলিতে কি কন্ডম থাকবে, দোজ স্কাউন্ডারেলস। আর এই প্রশান্ত সুর ওপার বাংলা থেকে পালিয়ে এসেছিল ছোটবেলা, তার মা বোধদের ওখানে ওরা রেপ্ট হয়েছিল, আর ওর বাবাকে দিয়ে মুসলিম খুনিগুলো বন্দুকের ডগায় ভয় দেখিয়ে তার নিজের কবর খুঁড়িয়েছিল। প্রশান্ত সুরের বাবা নিজের কবর নিজে খুঁড়েছিল, সেই কবরে প্রশান্ত সুরের বাবাকে কিমা করে ঢুকিয়ে দিয়ে কবর দিয়েছিল। সেই প্রশান্ত সুর এপার বাংলায় এসে জীবনে সে একটা কথা বলেনি, হাউ মাচ দেয়ার টর্চার, তার কি বাবাকে কিভাবে ওরা খুন করেছিল, তার মা বোনেরা কিভাবে রেপ হয়েছিল। দিজ আর দ্য কমরেড স্কাউন্ডারেলস। আরো বলে রাখি কমরেডদের অ্যাটিটিউড কি, ওরা পাশ থেকে পালিয়ে এসেছে, আচ্ছা পালিয়ে এসে এখানে শেল্টার নিয়েছে। তোরা শেল্টার নিলি কোথায়? তোরা যদি বলিস শ্যামাপ্রসাদ মুখার্জি ডিভাইডেড বেঙ্গল, তো তার তৈরি করা জায়গাতেই তো তোরা সেটেল করলি কেন? আর তোরা এখানে এসে কি পলিটিক্স করলি? পলিটিক্স করলি যে ওপার বাংলা থেকে যে ব্যাচে ব্যাচে লক্ষ লক্ষ টোটাল কয়েক কোটি রিফিউজি এসে গেল, বিভিন্ন রিফিউজি কলোনিতে তারা স্থান নিল, সেখানে গিয়ে তোরা পলিটিক্স করতে শুরু করলি, প্রয়োজন করতে। তোরাই তো ছিল ইউ আর দ্য ডিভাইডার অফ ইন্ডিয়া, পাকিস্তানের স্রষ্টা তোরাও। ইউ আর ক্রিমিনালস অ্যাজ জিন্নাস। তোরা সেইখানে গিয়ে সেই দারিদ্র এবং সাফারিংসের সুযোগ নিয়ে সেখানে তোরা কমিউনিস্ট পার্টি বিল্ড আপ করলি। তোরাই ছিলি সেই কমিউনিস্ট পার্টি যারা ব্রিটিশের তৈরি করা পূর্ব ভারতবর্ষের সেই এর সময় পোড়ামাটি নীতি, বাংলার দুর্ভিক্ষ শ্মশান হয়ে গেছিল, সে সময় বিভিন্ন রকমের জায়গাতে ওরা খাবার দেওয়ার জন্য কিছু লঙ্গরখানা খুলেছিল। সেই লঙ্গরখানায় ব্রিটিশ খুব ইন্টেলিজেন্টলি এই কমরেডদের অ্যাজ ভলেন্টিয়ার নিয়োগ করেছিল, যাতে কমরেডরা পপুলার হয়, যাতে পপুলার হয়ে বাংলার জনমানব মানুষে প্রভাব বিস্তার করতে পারে। তোরা ছিলি ব্রিটিশের দালাল। তোরা ওখানে তোরা পাকিস্তানের হয়ে তোরা মুসলিম লীগকে সাপোর্ট করলি, ওপার বাংলা থেকে চলে এলি, এখানে শেল্টার নিলি ঠিক শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাতে। এখানে এসেই তারা তার সাধ্য করতে শুরু করলি। সাধ্য করতে শুরু করলি কেন? যে জায়গাটা পেয়েছিস সেটা কার দয়া? শ্যামাপ্রসাদ মুখার্জির দয়া। অর্থাৎ আসল যে কৃতিত্বের লোকটাকে তো ঘৃণা করতে হবে, কৃতিত্বের লোকটাকে ইতিহাস থেকে মুছে ফেলতে হবে। কারণ কৃতিত্বের লোকটাকে ইতিহাস থেকে না মুছে ফেললে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস যদি বেঁচে থাকে, তোরা যে কত বড় স্কাউন্ড্রেল এই ইতিহাসটা লেখা হয়ে থাকবে। শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাসটা জ্যান্ত হয়ে থাকা মানে কমরেডরা পার্টিশনের সময় কত শয়তানি করেছে এই ইতিহাসটা জ্যান্ত হয়ে থাকে। তোরা ইতিহাসটাকে মুছে ফেলতে চাস। আর এইখানে এসে রিফিউজি হিন্দুদের সাফারিংসগুলো নিয়ে তোরা সেই সাপ দাঁড়িয়ে তোরা পার্টি বিল্ড আপ করার চেষ্টা করিস। আরো শুনে রাখো সব ব্রহ্মচারী, শ্রদ্ধা প্রকাশ, অভিষেক, পশ্চিম বাংলায় যত রিফিউজি কলোনি তৈরি হয়েছে, এই রিফিউজি কলোনি তৈরি করার পেছনে সব থেকে বড় অবদান যার, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি, তার হিন্দু মহাসভা। আর যার তারা ফরাল ব্লকের কিছু লোক, আর কিছু গোষ্ঠী যেমন বিপ্লবী লীলা রায়, বিপ্লবী অনিল রায়, এদের ইতিহাসটাকে এরা মুছে ফেলেছে। মুছে ফেলে দাবি করে নাকি সমস্ত রিফিউজি কলোনির স্রষ্টা এই কমরেডরা, এই স্কাউন্ড্রেল। ওরা আসল ইতিহাসটাকে মুছে ফেলতে চায়। এবং এরা এই কমরেডরা, আমি একটা কমরেডরা কত মিথ্যাবাদী একটা উদাহরণ দিচ্ছি, একটা জ্যান্ত উদাহরণ দিচ্ছি আমার জীবন থেকে। আমি একটু পরে আসছি কতগুলো ঘটনা বলবো, একটা ঘটনা বলে তার আগে আরেকটা বলি। শ্যামাপ্রসাদ মুখার্জি, আমি আগে ভোটাভুটিটা বললাম, জয়েন্ট টোটাল অ্যাসেম্বলিতে
ওয়েস্ট বেঙ্গল পার্টে সেকেন্ড ইলেকশন ভোটাভুটি, থার্ড হচ্ছে ওপার বাংলায় ভোটাভুটি। 3বার ভোটাভুটি হয়েছে, পার্টিশন অফ বেঙ্গল হবে কিনা, 3বার ভোটাভুটি হয়েছে 3টে পার্টে। সেখানে সঙ্গে হচ্ছে একমাত্র শুধু ওয়েস্ট পার্টে একমাত্র একা ভোটার নিজের ভোট নিজে দিয়েছে ফর 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 ওয়েস্ট বেঙ্গল। অন্য ভোটগুলো এলো, মেজরিটি ভোটটা এলো কোনখান থেকে? ভালো করে লিস্টটা দেখুক কারা ভোট দিয়েছে। অল কংগ্রেস এমএলএস ভোটেড ফর ইন ফেভার অফ দ্য সম্প্রসাদ মুখার্জির ডিমান্ড ফর ওয়েস্ট বেঙ্গল। ভালো করে দেখুক ওরা ওরা কত বড় লায়ার। আমি একটা উদাহরণ দিচ্ছি। আর সেই আন্দোলন আমি একটু বলি, সেই আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল তৈরির আন্দোলনে, কারণ বাঙালি হিন্দুর কি হলো গান্ধীজির কিচ্ছু যায় আসে না, নেহরুর কিচ্ছু যায় আসে না, ও পাকিস্তানে গিয়ে মরল কি থাকলো কিচ্ছু যায় আসে না। বাঙালি হিন্দুর কি হবে আফটার পার্টিশন, এটা তো হেডেক ছিল না। আর জিন্না চেয়েছিল টোটাল বেঙ্গলটা, যেমন আসাম চেয়েছিল, যেমন ওখানে টোটাল পাঞ্জাব চেয়েছিল। এবং সেই সময় ওয়েস্ট বেঙ্গলের জন্য কারা কারা পলিটিশিয়ানদের বাইরে কারা কারা আন্দোলন করছে ভালো করে দেখে রাখুন। ব্রহ্মচারী শ্রদ্ধা প্রকাশ, বিজ্ঞানী সত্যেন বোস, সেই মুহূর্তে অলরেডি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। বিজ্ঞানী মেঘনাথ সাহা অলরেডি বিশ্ববিখ্যাত, তিনি 1947। প্রফেসর আর.সি. মজুমদার তখনই অলরেডি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক। আর অধ্যাপক সন্দীপ চট্টোপাধ্যায়। ভারতবর্ষের সেই সময় কোন পশ্চিমবাংলার কোন বিখ্যাত ব্যক্তি একাডেমিক্যালি বেঙ্গল ফ্রেমে এবং গ্লোবাল ফ্রেমে কে সাপোর্ট করেন? হোয়াই দিস স্কাউন্ড্রেলস আর ব্লেমিং অনলি শ্যামপ্রসাদ মুখার্জি? এবার একটা ঘটনা বলি, এই কমরেডরা কত স্কাউন্ড্রেল। দে আর নট অনলি স্টুপিড, দে আর অলসো অ্যারোগেন্ট অ্যান্ড স্কাউন্ড্রেল। একটা উদাহরণ দিচ্ছি, আমার একটা এনজিও আছে, সেই এনজিওতে ন্যাচারালি অনেক লোকই আছে। সেই এনজিওটার কাজ মূলত হচ্ছে স্কুলের ছেলেপুলেদের বই দেওয়া, গরিব ছেলেপুলেদের যারা মেরিটোরিয়াস ছিল। এবার সেইটার প্রতি বছর একটা করে আমি বিজয়া সম্মেলনী করি। এই বিজয়া সম্মেলনীতে ন্যাচারালি কিছু বক্তা থাকে, তাদের বক্তব্য রাখার সুযোগ থাকে, কারণ বক্তব্য রাখার সুযোগ তো সবাই চায়, ঠিক আছে, অ্যালাউড টু স্পিক। এবার কমরেডদের ক্যারেক্টার হচ্ছে তারা পৃথিবীর যে কোনো সভায় যেখানেই যাক না কেন, তাদেরকে আপনি যদি যে কোনো সাবজেক্ট দিন না কেন, তাদের কোনো রকম পরিবেশ জ্ঞান থাকে না, তাদের পার্সপেক্টিভ জ্ঞান থাকে না, পার্টির বানানো কথাগুলো তারা বলবেই। তো এই কমরেড তার পার্টির দেখা গেলাম বক্তব্য বলতে শুরু করলেন। কি বক্তব্য? বক্তব্য হচ্ছে আজকের মোদী সরকার এসে দেশটাকে শেষ করে দিচ্ছে, মোদী সরকার গৈরিকীকরণ করছে, সংস্কৃতটা কি গৈরিকীকরণ না, সংস্কৃতটাকে তুলে নিয়ে এসছে, দেশের সর্বনাশ হয়েছে। বক্তৃতা সে দেওয়ার সময় তার গলা ফুলে একদম সেই পায়রা যেমন গলা ফুলিয়ে কথা বলে, একদম বকম বকম করে যায়, করে গেল কিছুক্ষণ, আমার সহ্যের সীমা ছেড়ে গেল। তার বক্তৃতার পরে আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম যে আমাদের এই সংগঠনটা হচ্ছে বিদ্যাসাগরের নামে, আর উনি যে পার্টিটা করেন তাদের এই মুহূর্তের ওয়ান অফ দ্য আইকনস ইজ বিদ্যাসাগর, এসইউ সেই নেতৃত্ব বিদ্যাসাগর। এই প্ল্যাটফর্মটা হচ্ছে বিদ্যাসাগরের নামে, আর উনি যে পার্টি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বুঝতে পারছি, উনি এসইউসিআই করেন, ওনারও আইকন বিদ্যাসাগর। আমি বললাম বিদ্যাসাগর যদি সংস্কৃত না পড়তেন তাহলে বিদ্যাসাগর বিদ্যাসাগর হতো না। আর আজকের পৃথিবীতে যে আর্টিফিশিয়াল নলেজ বা কম্পিউটারের যে রমরমা চলেছে, কম্পিউটারের জন্য গ্লোবালি দ্য মোস্ট অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ, মোস্ট কম্পিউটার কম্প্যাটেবল ল্যাঙ্গুয়েজ ইজ সংস্কৃত। অ্যান্ড আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য সায়েন্টিস্টদের কাছে সংস্কৃত ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ভারতবর্ষের অতীতকালের জ্ঞান গরিমা উদ্ধারের একমাত্র দরজা সংস্কৃত।
পৃথিবীর লোক এই সংস্কৃতটা শেখে ভারতবর্ষের অতীতের জ্ঞান গরিমাকে উদ্ধারের জন্য, যাতে মানব জাতির কাজে লাগে। এরা হচ্ছে কমরেড, এরা হচ্ছে শুধু স্টুপিডস নয়, এরা হচ্ছে অ্যারোগেন্ট অ্যান্ড স্কাউন্ড্রেল। এবার আসছি আমি যখন কথাটা এসেই গেল, একটু বলে রাখি, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার শিক্ষার জন্য কি করেছে, কি করেছে এটা। আর তার কোনো প্রশ্ন আছে কিনা নিজেকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি অনেকগুলো প্রশ্ন আছে সৌম্যসাথী, আমি সবগুলো হয়তো কভার করতে পারবো না। মনে রেখো সৌম্যসাথী, আমি একটা জায়গা থেকে উনি দেখছি, উনি দেখো শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু অরিজিনালি উনি পলিটিক্সে আসতে চাননি। হি ইজ নট দ্য পার্সন অফ পলিটিক্স। সিচুয়েশন তাকে বাধ্য করেছে দেশের জন্য। যেমন সুভাষচন্দ্র পলিটিক্স আসার লোক নয়, হি ইজ নট এ পলিটিশিয়ান। তার বেডরকটা হচ্ছে স্পিরিচুয়ালিস্ট। যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি, তার ব্যাডরক হচ্ছে তিনি একাডেমিশিয়ান। তার একাডেমিক ক্যারিয়ারটা জানো তোমরা? তখন বঙ্গদেশের বোর্ড, তার পরিধি কি ছিল জানো? উনি যখন স্কুল লিভিং করছেন, ম্যাট্রিকুলেশন, সেই ম্যাট্রিকুলেশন বোর্ডের পরিধি কি ছিল জানো? ওরা বলে না শ্যামাপ্রসাদ খুব অর্ডিনারি মেরিটের লোক, বাবার দয়ায় খুব উপরে উঠেছিলেন। তো ওদের কমরেডদের কার কি একাডেমিক ক্যারিয়ার, নামগুলো করুক, কমরেডগুলোর কার কি একাডেমিক ক্যারিয়ার? ওই জ্যোতি বোস কি একাডেমিক ক্যারিয়ার ভাই? তারপরে সেই ওদের কমরেডের কি একজন ফাউন্ডিং ফাদার কি আছে, মোহাম্মদ কি একজন আছে, তার কি একাডেমিক ক্যারিয়ার? এই যে লোকগুলো, ডাঙ্গে কি ক্যারিয়ার? আশুতোষের ক্যারিয়ারটা বলে দিই আমি। ও নাম বলে মজফফর আহমেদ, ওদের নাকি আইকন, ওদের স্রষ্টা। হোয়াট ইজ দ্য একাডেমিক ক্যারিয়ার মজফফর আহমেদের? এবার আশুতোষ শ্যামাপ্রসাদ মুখার্জির একাডেমিক ক্যারিয়ারটা বলি। তখন বোর্ডের পরিধি ছিল বার্মা থেকে আরম্ভ করে আসাম, বিহার, উড়িষ্যা, দ্যাট ওয়াজ দ্য এরিয়া। সেইখান থেকে স্কুল লিভিং ম্যাট্রিকুলেশনে হি স্টুড ফার্স্ট। দেন তখন তার বয়স কিন্তু, কারণ তখন 17 বছর না হলে ইন্টারমিডিয়েট ঢুকতে পারবে না, 1 বছর ওয়েট করতে হলো, কারণ খুব প্রিম্যাচিওর পাস করে গেছে, খুব আর্লি। এবার ইন্টারমিডিয়েটেও সেখানেও ফার্স্ট হলেন। তারপরে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ অনার্স ইন ইংলিশ ফার্স্ট হলেন। এইবার উনি সাবজেক্ট চেঞ্জ করলেন, কারণ বাবা চাইছে বাংলা, উনি এমএতে ফার্স্ট যেতে পারতেন, ইংরেজি এমএতে। বাংলা দেখালেন, এক্সাম্পল দেখালেন, বাঙালিকে এক্সাম্পল দেখাচ্ছেন, ওই বাংলায় এমএ এগেন ফার্স্ট। তারপরে আবার লটা ডিগ্রি, লটা হচ্ছে ডিগ্রি, আর ওই যে বারেট ল ওটা কিন্তু ডিগ্রি নয়, 2 রকমের বারেট ল হয়, সত্যিকারের পাশ করে, আর একটা হচ্ছে ওদেশের কিছু ব্যারিস্টারকে রাত্রি ডিনার খাইয়ে সার্টিফিকেট নিয়ে আসে, যেমন কোয়াক ডাক্তার ও ডাক্তার। এই হচ্ছে তার একাডেমিক ক্যারিয়ার। এবং ইয়ংগেস্ট, বাবার মৃত্যুর পরে কলকাতা শহরের সমস্ত জ্ঞানীগুণীরা, বঙ্গবন্ধু জ্ঞানীগুণীরা দেখলো এই বিশ্ববিদ্যালয়কে কে বাঁচিয়ে রাখবে। আশুতোষ মুখার্জি যে লেভেলে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয়কে, ওয়ার্ল্ড প্লেনে, কে ধরে রাখবে? ইয়ংগেস্ট, তখন তার বয়স বোধ 24ও হয়নি, ভাইস চ্যান্সেলর। এবং তাকে ভিসি করে আনলো। তার পদ্ধতিটা কি? সে সময় সিনেটে বসে আছেন একজন বিখ্যাত মানুষ, যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির মাস্টারমশাই, আশুতোষ মুখার্জির কলিগ ছিলেন। কে সেই ব্যক্তি? স্যার হীরেন মুখার্জি, হীরেন চন্দ্র মুখোপাধ্যায়, যিনি পরবর্তীকালের বিখ্যাত গভর্নর অফ বেঙ্গল, জাস্ট আফটার রাজাগোপালাচারী বেঙ্গল থেকে চলে গেল অ্যাজ গভর্নর জেনারেল ওখানে।
এই এইচ.সি. মুখোপাধ্যায় নিজে সিনেটের পদ থেকে ত্যাগ করলেন, ভ্যাকুয়াম তৈরি করলেন, সেইখানে ওনাকে জিতিয়ে নিয়ে এসে সিনেটে নিয়ে এসে ভাইস চ্যান্সেলর করা হলো। হু উইল রান দিস ইউনিভার্সিটি? আর কিছু লোক বলে না, কিছু লোক বলে যে আশুতোষ শ্যামাপ্রসাদ মুখার্জি বাবার দয়ায় এসেছিল। কিছু লোক আবার এটা বলে যে বাংলায় যে ফার্স্ট হয়েছিল নাকি একজনের ক্যারিয়ারকে নষ্ট করে। ভাই সে লোকটা কে? তাকে নাকি ডেকে একদিন আশুতোষ মুখার্জি বললেন, বাবা তুমি এবারে পরীক্ষা দিও না, আমার ছেলে পরীক্ষা দেবে, আর তুমি যদি পরীক্ষা দাও তুমি নাকি ফার্স্ট হবে, আমার ছেলে তো ফার্স্ট হতে পারবে না। এইসব গপ্প রটায় এই কমরেডরা। বা সে ব্যক্তিরা কে যে দয়া করে সে বছর পরীক্ষা দিল না, এক বছর ড্রপ দিল? বাবা কে সে কমরেড? কি তার নাম? তার একাডেমিক ক্যারিয়ারটা কি? বলো, নামটা বলো। এবার আশুতোষ মুখার্জির অবদান কি রেখে গেছেন? প্রথম একদম বিশ্ববিদ্যালয়ে বাংলাকে আনলেন অ্যাজ এ ডিপার্টমেন্ট অ্যান্ড সাবজেক্ট। সায়েন্সের বিভিন্ন ডিসিপ্লিন তৈরি করে দিয়ে গেলেন এবং এগ্রিকালচারকে সাবজেক্ট নিয়ে এলেন বিশ্ববিদ্যালয়ে প্রথম টিচার ট্রেনিং এর প্রোগ্রাম এলো। বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ অফ চায়না অ্যান্ড টিবেট ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজের ডিপার্টমেন্ট তৈরি হলো। ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট তৈরি হলো। ভারতীয় শিল্প ও ললিত কলা প্রদর্শনের জন্য আশুতোষ মিউজিয়াম তৈরি করে দিয়ে গেলেন। যে গ্যালারিটা এখন দেখা যায় সেটা উনি তৈরি করে দিয়ে গেছেন। স্নাতক শ্রেণীতে হিন্দি ভাষার প্রবর্তন, দ্বিতীয় ভাষারূপে বাংলা, হিন্দি, উর্দু ভাষায় অনার্স পাঠ্যক্রম শুরু করলেন এবং 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 আর্মিতে একটা সাবজেক্ট, সেনাবাহিনী একটা সাবজেক্ট, ট্রেনিং একটা সাবজেক্ট করে নিয়ে এলেন। আরো প্রচুর আছে, শরীরচর্চার আগ্রা, ঢাকুরিয়া লেকে বাইচ খেলার সঙ্গ, সমস্ত তার তৈরি করা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সমস্ত কিছু তার। এবার আসি আমি, এবার শ্যামাপ্রসাদ মুখার্জি পলিটিক্স আসতে চাননি, একদম আসতে চাননি। এবার আসছি আমি, উনি বাধ্য হলেন কবে? বাধ্য হলেন সেই ট্র্যাজেডির সময়। কোন ট্র্যাজেডি? 1937 বঙ্গদেশে ইলেকশন, তবে সারা ভারতবর্ষে ইলেকশন। 1935 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্টের প্রেক্ষাপটে 1937-এ সমস্ত প্রভিন্সে ইলেকশন হলো, কারণ ব্রিটিশ স্টেটস লেভেলে সাম অটোনমি দিয়েছে, ইলেকশন হয়েছে, লোকাল গভর্নমেন্ট তৈরি হলো স্টেট লেভেলে, কিন্তু মূল ক্ষমতা গভর্নরের। এনিওয়ে, বেঙ্গলে তখন ভোটাভুটির শেষে তখন কিন্তু কমিউনাল ডিভিশন এসে গেছে, মানে এই যে কমিউনাল ডিভাইডে, মানে কিছু কিছু সিলেক্টেড সিটস অনলি ফর দ্য মুসলিমস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য এই যে ভেদাভেদি, যে ভাগাভাগি, মানে ডেমোক্রেসিটাকে কোন লেভেলে নিয়ে আসছে, মানে ভাগাভাগি করে ভাগ বাটোয়ারা রাজনীতি শুরু হয়ে গেছে, ব্রিটিশ করে দিয়ে গেছে। তার প্রেক্ষাপটে ভোটাভুটি হলো। এই আমি একটু বলে রাখি এই জায়গাটা, এই ভাগ বাটোয়ারা রাজনীতিটা কিরকম হয়েছে দেখো তোমরা, তোমাদের একটু পড়ে নিও তোমরা। এই ভাগ বাটোয়ারা রাজনীতিটা মনে রেখো, একটা জিনিস মনে রেখো, 1909 সালে মরলে মিন্টো যে রিফর্মস করেছিল, এইখানেই হচ্ছে ভাগ বাটোয়ারা রাজনীতি দিয়ে গেছে, মানে মুসলিমদের অ্যাপিসমেন্ট করে মুসলিমদের জন্য এক্সট্রা সমস্ত সিলেক্টেড সিটস দিয়ে দেওয়া, যে সেখানে একমাত্র মুসলিমরাই কন্টেস্ট করতে পারে, এই ভাগ বাটোয়ারা রাজনীতি দিয়ে গেলেন।
সালে মরলে মিন্টু। আমি আসছি হিন্দু মহাসভার উত্থানটা কিভাবে হয়েছে, একটা প্রশ্নটা অনেকে বিদ্রুপ করে, এটা এটা তোমাদের জানা উচিত। এবার আসছি আমি একদম 1937 যখন কংগ্রেস মোটামুটি 1/3, মুসলিম লীগ 1/3, এটা আমি আগে বলেছি বহুবার, আর মুসলিম লীগ 1/3, আর কৃষক প্রজা পার্টি অফ ফজলে হক 1/3। তাহলে কেউ একা গভর্নমেন্ট তৈরি করতে পারছে না। এই সময়ে সুভাষচন্দ্র আর তার দাদা শরৎচন্দ্র, ওদিকে ফজলে হক, এদের ইচ্ছে হচ্ছে কৃষক প্রজা পার্টি কংগ্রেস একসঙ্গে গভর্নমেন্ট তৈরি করবে। এখানে সব থেকে বড় বাধা কে হয়ে এলো? বিড়লা, অ্যান্টি বেঙ্গলি বিড়লা। ইনি শুনেছি কেন, তার আগে বলি গান্ধী, নেহেরু এবং অনেক জায়গায় লেখা আছে দেখলাম আজাদ অলসো। এই চারজনের স্কাউন্ড্রেলের চেষ্টায় বাংলার কংগ্রেসের মেজরিটি এমএলএ চাইল না, মানে ওই নির্দেশ এলো যেমন না ফজলে হকের সঙ্গে কোনো গভর্নমেন্ট তৈরি করে। এবার তাহলে সুভাষচন্দ্র সেই সময় মনে রাখবেন, এই বাঙালি হিন্দুদের ট্র্যাজেডি কোথায়, বাঙালি হিন্দুরা কেন পানিশড হচ্ছে, এটা হচ্ছে পাপের ফল। সেদিন বাঙালি হিন্দু এমএলএরা যদি গান্ধী, নেহেরু, বিড়লাদের নির্দেশকে অমান্য করে যদি সুভাষচন্দ্রের কথা মেনে যদি ফজলে হকের সঙ্গে যদি কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করতো, তাহলে ভারতের ইতিহাসটা আলাদা হতো। দুর্ভাগ্য তখন বঙ্গদেশে এই বাঙালি হিন্দু এমএলএ গুলো গান্ধী, নেহেরুকে বিশ্বাস করেছিল, বিড়লাকে বিশ্বাস করেছিল। যদি বাঙালি হিন্দুদের পাপের কোনো শেষ নেই। অন দি কন্ট্রারি, সেই সময় দেখো 38-এ আসামের এমএলএরা, আসামে তো মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি হয়ে গেছিল 37-এ, সেখানে তখন সুভাষচন্দ্র গেলেন, যখন 38-এ উনি কংগ্রেস প্রেসিডেন্ট হলেন, সেখানে গিয়ে বসে থেকে উনি বললেন, এখানে তোমরা যদি মুসলিম লীগ গভর্নমেন্ট কন্টিনিউ করো, তাহলে কিন্তু এখানকার দুর্দিন আসবে আসাম। আর তখন আসাম বলতে বোঝাতো আসাম আর 6 সিস্টার্স অ্যাজ এ হোল টোটাল, তখন ভাগাভাগি হয়নি। মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এগুলো কিছু তৈরি হয়নি, সব একসঙ্গে আসাম, টোটালটা চলে যাবে মুসলিম লীগের কন্ট্রোলে। উনি বসে থেকে, তখন শিলং ছিল হেডকোয়ার্টার, ক্যাপিটাল, বসে থেকে ইন্ডিপেন্ডেন্ট এমএলএ পদত্যাগ করিয়ে, যারা হিন্দু ছিল পদত্যাগ করিয়ে কংগ্রেস গভর্নমেন্ট তৈরি করালেন, বরদলৈ গভর্নমেন্ট। বরদলৈকে সেই পিএম করেছিলেন বলেই আসামটা ভারতবর্ষের মধ্যে রয়ে গেল, নাহলে ওটাও চলে যেত আজকে পাকিস্তানের মধ্যে। বাঙালি হিন্দুদের পাপ ভুলের কোনো শেষ নেই, তার কোনো ক্ষমাও হয় না, সেই পাপের প্রায়শ্চিত্ত করছে এখনো পর্যন্ত বাঙালি হিন্দুরা। এবার বলি, সেই প্রেক্ষাপটে যখন মুসলিম লীগের কন্ট্রোল চলে গেল টোটাল বেঙ্গল, তখন সেই প্রেক্ষাপটে কলকাতা শহরেই বাঙালি হিন্দুদের জীবন ওষ্ঠাগত। বিশ্ববিদ্যালয়ের এডুকেশন রিফর্মস বিল নিয়ে এসে ওরা বিশ্ববিদ্যালয়ে হাত দেওয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সিম্বল, পরিকাঠামো সব চেঞ্জ করতে চাইছে। সে অবস্থা তিনি রুখে দাঁড়ালেন এবং সঙ্গে পেলেন অনেক বুদ্ধিজীবীদের। তার আগে উনি কংগ্রেস থেকে রিপ্রেজেন্টেটিভ ছিলেন, যেহেতু কংগ্রেস তাকে সাপোর্ট করছে না দেখে উনি বেরিয়ে এলেন, স্বতন্ত্রভাবে উনি আবার দাঁড়ালেন, জিতলেন এবং ওনার যুদ্ধ কন্টিনিউ করে গেলেন। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গরিমাকে অক্ষুণ্ণ রাখলেন, উনি মুসলিম লীগের কালো হাত ওখানে ঢুকতে দিলেন না। এটা কম নয়, ওদিন তারা সব চেঞ্জ করতে চেয়েছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিয়েছে, ওরা ইসলামাইজ করে দিয়েছে, ওরা যেখানে যায় সবকিছুকে ইসলামাইজ করে। We should remain grateful to this person. এবং এই প্রেক্ষাপটে যখন দেখছেন যে পার্টিশনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, বাঙালি হিন্দুদের স্বার্থ কে রক্ষা করবে? এই প্রেক্ষাপটে উনি জয়েন করলেন হিন্দু মহাসভা। এবার সবাই তো হিন্দু মহাসভা সবাই খুব বিদ্রুপ করে, নাকি হিন্দু মহাসভা হিন্দুত্ববাদী, কমিউনাল। বাবা, হিন্দু মহাসভা কবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল জানো? হিন্দু মহাসভা was not an action, it was a reaction. হিন্দু মহাসভার তৈরির বহু আগে ব্রিটিশ এবং মুসলিম ফান্ডামেন্টালিস্টরা মুসলিম লীগ তৈরি করেছে,
1906 সালে মুসলিম লীগ তৈরি হওয়ার পরে মুসলিম লীগের প্রতি ব্রিটিশের অ্যাপিজমেন্ট পলিসির প্রেক্ষাপটে বাঙালি হিন্দু বুদ্ধিজীবীরা দেখলো বিপদ আসন্ন, আর কংগ্রেস সেদিকে চোখ অন্ধ করে বসে আছে, তারা অ্যালুপ হয়ে বসে আছে, তারা যেন কিছু দেখতে পাচ্ছে না, ইম্পেন্ডিং ডার্ক ডেজ তারা দেখতে পাচ্ছে না। এই প্রেক্ষাপটে হিন্দু মহাসভা তৈরি হয়েছিল। হিন্দু মহাসভা তৈরি হচ্ছে কবে? মুসলিম লীগ তৈরির বহু পরে, 1915 সালে। কে কে তৈরি করছে নামগুলো কান দিয়ে শুনুন আপনারা। বিনায়ক দামোদর সাভারকার, মদন মোহন মালবিয়া। ভারতবর্ষে মদন মোহন মালবিয়ার মতো এত বড় একাডেমিশিয়ান কটা আছে? কটা আছে যার অসাধারণ সৃষ্টি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নিজের একক চেষ্টায়, ব্রিটিশ গভর্নমেন্টের সাহায্যের বাইরে দাঁড়িয়ে। লালা লাজপত রায়, these 3 persons established Hindu Mahasabha to shape the fate of the Hindus from the conspiracy between the British and Muslim League. এই সময় সুভাষচন্দ্রের কাছে দৌড়ে গেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন সুভাষচন্দ্র দেশত্যাগ করেননি, তার জাস্ট আগের তার আগে তো বলছি সুভাষচন্দ্রের 24 বছরের ভারতবর্ষের রাজনৈতিক জীবনে 12 বছর জেলে, অল্প অল্প সময় বাইরে থাকতেন। সেই সময় সুভাষ মুখার্জি দৌড়ে গেছেন সুভাষচন্দ্রের কাছে, শরৎ বোসের কাছে, যে বাঙালি বাঁচবে কি করে, হিন্দু বাঁচবে কি করে, এই মুসলিম লীগের এই পলিসি কিভাবে কাউন্টার করা যায়। তখন একটা কথা শ্যামাপ্রসাদ, এবার কি রেসপন্স করেছেন শ্যামাপ্রসাদ, শরৎচন্দ্র আর সুভাষচন্দ্র, আমি সে রেকর্ডটা এখনো দেখিনি স্পেসিফিক ক্ষেত্রে। সুভাষচন্দ্রের পলিটিক্স অল ইন্ডিয়া পলিটিক্স, অল ইন্ডিয়া পলিটিক্স তার এম, তার এনিমি ডিফারেন্ট। অ্যান্ড এখানে শ্যামাপ্রসাদের মূল জায়গাটা হচ্ছে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে বাঙালি হিন্দুর স্বার্থ। তার প্লেনটা আলাদা, তার প্লেনটা হচ্ছে বেঙ্গলের মধ্যে, আর সুভাষচন্দ্রের প্লেনটা হচ্ছে অল ইন্ডিয়া। সেখানে একটা তার এনিমি অন্য, সেখানে হচ্ছে তার মেন এম ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি অ্যান্ড মেন এনিমি ব্রিটিশ। সেই যুদ্ধে তাকে মুসলমানদেরও সঙ্গে রাখতে হবে। সেখানে এমন কোনো পলিটিক্যাল গেম তিনি করতে পারবেন না যে সেইখানে তার ফ্রন্টে, ব্রিটিশের বিরুদ্ধের ফ্রন্টে ভাগাভাগি হয়ে যায়। কিন্তু তিনি প্রকাশ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির এই রাজনৈতিক কাজকর্মে প্রকাশ্যে তিনি কোনো সাহায্য করেন, করতে পারেননি প্রকাশ্যে। শ্যামাপ্রসাদ বলেছেন যে প্রকাশ্যে সুভাষচন্দ্র শরৎচন্দ্র আমাকে সাহায্য করা সম্ভব হয়নি, প্রকাশ্যে সম্ভব হয়নি। এর ভিতরে কি আছে আমি কোনো রাইটিংস এখনো পাইনি, ভেতরে কি সাহায্য করেছে, ভেতরের কথা ভেতরেই বুঝতে হবে ইনডিরেক্টলি, তার কোনো ডিরেক্ট এভিডেন্স থাকবে না। এবার আসুন এবার শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির সে সময় ব্লেসিংস পাচ্ছেন কোনখান থেকে? ব্লেসিংস আসছে সমস্ত সাধকদের কাছ থেকে। বাঙালি হিন্দুদের কে দেখবে? স্বয়ং প্রণবানন্দজি তাকে আশীর্বাদ করলেন, কে বাঙালি হিন্দুদের রক্ষা করবে? আর আমি প্লেনটা বলছি, এবার কেউ বলে না যে যুদ্ধ সব দুজনের মধ্যে নাকি শ্যামাপ্রসাদ সুভাষের মধ্যে দ্বন্দ্ব। চিন্তা করে দেখুন আপনারা, যোগেন মন্ডল, হ্যাঁ ঠিকই বল, যোগেন মন্ডলের বইটা সবাই পড়ুক। যোগেন মন্ডল তো খুব আশা নিয়েছিল ওখানে, হ্যাঁ, যে পাকিস্তানে একদম মুসলমানদের সঙ্গে নিম্নবর্গের মানুষ, হিন্দু নিম্নবর্গের মানুষ একদম সুখে সংসার করবে, এবং হিন্দু বর্গের এই নিম্নবর্গের মানুষরা পাকিস্তান সাপোর্টও করেছিল। সেদিন এই যোগেন মন্ডলকে সারা ভারত নিম্নবর্গের যিনি নেতা ছিলেন আম্বেদকর বারণ করেছিলেন। আম্বেদকর বারণ করে বলেছিলেন যে মুসলমানরা কারোর সঙ্গে থাকতে পারবে না, মুসলমান কাউকে টলারেট কোনোদিন করতে পারবে না, ওদের যা ধর্ম, মুসলমানদের সঙ্গে থাকা যাবে না। এই ছিল যোগেন মন্ডলের কাছে আম্বেদকরের বক্তব্য। আর যোগেন মন্ডল আম্বেদকরের বক্তব্য বোধহয় বুঝতে পারেননি বা লোভে পড়ে গেলেন। উনি
পাকিস্তানে রয়ে যাওয়ার চিন্তা করলেন। তারপর তার পরিণতি কি হয়েছিল? তার আত্মীয়রা খুন হয়েছিল, রেপড হয়েছিল, রাতের অন্ধকারে পালিয়ে আসতে হয়েছিল যোগেন মন্ডলকে, দ্য ল মিনিস্টার, ফার্স্ট ল মিনিস্টার অফ পাকিস্তান। যেমন কমরেডরা পালিয়ে এসেছিল। এবার আসছি ওইখানটা। এবার শাহবাজের সঙ্গে মুখার্জি ফ্যামিলির সঙ্গে বোস বাড়ির সম্পর্ক ইতিহাসটা পড়ে দেখুন। যখন সুভাষ বোস রাস্ট্রিকেটেড ফ্রম দ্য প্রেসিডেন্সি কলেজ, 1 বছর তো ঘুরে বেড়াচ্ছেন, সে সময় আশুতোষ মুখার্জি খুঁজে বেড়াচ্ছেন কোথায় সুভাষ, কোথায় সুভাষ। আর সুভাষ তো পাঠকে গিয়ে বসে আছে, সুভাষ কোথায়, সুভাষ কোথায়। কারণ আশুতোষ মুখার্জির বন্ধু হচ্ছেন জানকীনাথ বসু। সুভাষ কোথায়? আশুতোষ মুখার্জি জেনে গেছে তো ঘটনাটা আসলে কি। সুভাষ কোনোভাবেই এই ওটেন এপিসোডে যুক্ত নয় ডাইরেক্টলি, সে ওটেনকে মারেনি, এই অসভ্যতাটা তিনি সুভাষ করেননি। জানেন সুভাষ কি জিনিস তিনি জানেন। এবার জানকীনাথ সুভাষকে বললো যাও তুমি আশুতোষের দেখা করো। সাক্ষাৎ হলো, সাক্ষাতের প্রথম কোথায় ছিলাম, খুঁজে বেড়াচ্ছি। এই হচ্ছে সম্পর্ক। আর আর আমি আপনারা একটু পড়ে নেবেন এবার। আর তারপরের পেজে আসি। এবার সুভাষচন্দ্র 1937-এ চেষ্টা করেছিলেন বাংলার কংগ্রেস কৃষক প্রজা পার্টি কোয়ালিশন গভর্নমেন্ট হোক, যাতে না বাংলার সিংহাসনটা মুসলিম লীগের হাতে চলে যায়। সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল গান্ধী, নেহেরু, বিড়লা আর প্যাটেলের, বিড়লা আর মৌলানা আজাদের চক্রান্তে। আর চক্রান্তে শুধু ওদের দোষ দিয়ে লাভ কি, বাঙালি হিন্দু এমএলএরা শুধু মূর্খ নয়, ওরা এত গান্ধী ভক্ত। এই পাপের প্রায়শ্চিত্ত করছি আমরা, অ্যাজ এ বাঙালি, টোটাল বাঙালি আমরা তো পাপের প্রায়শ্চিত্ত করছি আজকে। সেই যে সুভাষচন্দ্র যেটা করতে পারেননি, সেইটা পরবর্তীকালে যিনি আবার চেষ্টা করলেন বাংলার জন্য, বাঙালির জন্য, বাঙালি হিন্দুর জন্য, সারা ভারতবর্ষের জন্য, ভারতবর্ষকে দুনিয়ার হাত থেকে মুখ বাঁচানোর জন্য, ভারত বিভাজনকে অ্যাভয়েড করার জন্য যে ব্যক্তি আবার চেষ্টা করলেন ফজলে হককে মুসলিম লীগের খপ্পর থেকে বের করে এনে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করতে, মুসলিম হাত থেকে বঙ্গদেশকে মুক্ত করতে, বাংলাকে মুক্ত করতে, ভারতবর্ষে ওরা ভারতবর্ষকে বিভাজনের হাত থেকে বাঁচানোর জন্য, মুসলিম লীগের কালো হাত থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সুভাষচন্দ্রের অসমাপ্ত কাজ, যে কাজ তিনি করতে পারেননি, 41 সালের পরে আবার এই শ্যামাপ্রসাদ মুখার্জি ফজলে হককে বোঝালেন তুমি বেরিয়ে এসো ওদের খপ্পর থেকে। খপ্পর থেকে সত্যি তিনি বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে তৈরি হয়েছিল বঙ্গদেশে শ্যামা হক মন্ত্রিসভা। মনে আছে আপনাদের? শ্যামা হক মন্ত্রিসভা। আর সেদিন ভূত দেখেছিল মুসলিম লীগ, ভূত দেখেছিল ব্রিটিশ। শ্যামা হক মন্ত্রিসভা হচ্ছে সুভাষচন্দ্রের স্বপ্ন, স্বপ্নটাকে সার্থক করলো শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জির পলিটিক্যাল মিটিং এ মাতদাঙ্গা করতে সুভাষ বোস পরলোকের ক্যাডার পাঠাবে ইট মারতে, এসব গপ্প কারা তৈরি করে? এই কমরেডরা। এই কমরেডদের ক্যারেক্টারটিকে একটা উদাহরণ দিয়েছি, এরকম রাশি উদাহরণ আছে। এই কমরেড স্কাউন্ড্রেলদের কোনো কথাই বিশ্বাস করবেন না। একটা স্টেটমেন্ট আমি দিয়ে রাখি, টেক অল দ্য স্টেটমেন্টস of these comrade scoundrels as false if not proved otherwise. কিন্তু ব্রিটিশও কিন্তু আবার 1942 যখন আন্দোলন শুরু হয়ে গেছে, ভারত ছাড়ো আন্দোলন, সেই প্রেক্ষাপটে এবং ব্রিটিশের নোংরামোর প্রেক্ষাপটে
আর আর একটা তৃতীয় কারণ হচ্ছে, তখন মেদিনীপুর, আমাদের সাউথ মেদিনীপুরে ভয়ঙ্কর সাইক্লোনে লাখো লাখো মানুষ গৃহহারা, ব্রিটিশ কোনো হেল্প করছে না, তার প্রতিবাদে করতে হলো। খুব সম্ভবত উনি মেদিনীপুরে রিলিফ ওয়ার্ক দেখে যখন ফিরছিলেন, কোলাঘাটে যখন ফিরছিলেন, ওকে ব্রিটিশ পুলিশ ইন্টারসেপ্ট করে, অ্যারেস্ট করে, তারপর উনি পদত্যাগ করেছিলেন। হচ্ছে ইতিহাস। গোটা বাংলার জন্য, সমগ্র বাংলার জন্য সব থেকে কোনো মানুষ কেঁদে থাকেন এই ব্রিটিশ এরাতে, আমাদের এই 100 বছরের মধ্যে, এক চিত্তরঞ্জন দাস, তারপর সুভাষচন্দ্র বসু নেতাজি, ওদিকে ফজলে হক, আর তারপরে আশুতোষ মুখার্জির সার্থক সন্তান শ্যামপ্রসাদ মুখার্জি। এই 4 জনের মতো এত কেউ কাঁদেন, আর সব তো লাম্পট্য করেছে। ওদের মুখ থেকে কি কথা শাহনাজ শুনতে চাও? এরা পারে কখনো শিয়ার দাসের প্রশংসা করতে? শ্যামপ্রসাদ মুখার্জির প্রশংসা করতে পারবে না ওরা, কারণ ওটা যদি প্রশংসা করে তাহলে ইতিহাসটা জ্যান্ত হয়ে যাবে। জ্যান্ত হয়ে চোখের সামনে এসে গেলে দেখা যাবে যে কমরেডরা কত স্কাউন্ড্রেল, কত মিথ্যাবাদী। কতক্ষণ হলো? ওই মা, 1 ঘন্টা হয়ে গেছে। সরি, আজকে আর কোনো আইটেম ধরা যাবে না, আজকে আর কোনো, সরি, অনেকক্ষণ প্রশ্ন, আজকে আর কোনো আইটেম ধরবো না। আমি 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 দেখবো তোমাদের প্রশ্ন থাকলে, কিছু যদি না বলা থাকে, আমি পরে আবার একদিন, কাল না পরশু বসে কিছু, ইফ ইউর কোশ্চেন স্পেসিফিক, আমি কিছু প্রশ্নের প্রতি জবাব দিয়েছি বোধহয়, কিছু প্রশ্ন প্রতি জবাব দিতে পারিনি, সেগুলো দেখে আবার দেবো। আর তোমাদের যদি ফার্দার কোশ্চেন থাকে, আই উইল ডিসকাস। দেখে নিচ্ছি তোমাদের প্রশ্নগুলোর মধ্যে কিছু আছে কিনা। আমি বোঝাতে পারলাম? হিন্দু মহাসভা is not an action, it's a reaction, and founded long after the foundation of Muslim League. And হিন্দু মহাসভারা বিদ্রুপ করে, the founding fathers are Savarkar. If you compare Savarkar with Gandhi, Nehru, scoundrels and communists, দেখতে পাবে, কম্পারিজনটা দেখতে হবে। What is the comparison? How the difference is? Madan Mohan Malapur, Rajput Rai, they're the founding fathers of Hindu Mahasabha. আমি আবার বলছি, সামনের ইলেকশন যদি বিজেপি 138-এর একটা কম ভোট পায়, ওরা যদি 139টা পায়, সবাই মিলে, তাহলে টিএমসি, কংগ্রেস, সিপিএম, সমস্ত কমরেডস, সমস্ত এই যে মুসলিম ফান্ডামেন্টালিস্ট, সবাই মিলে একটা গভর্নমেন্ট তৈরি করবে। পশ্চিম বাংলায় রক্তের বন্যা বইয়ে দেবে ওরা, খুব সাবধান। সুতরাং ওই পেট্রোল 100 কি 150 হলো, ডিজেল 80-90 হলো, এটা পরে ওভারকাম করা যাবে, এটা পরে সামলানো যাবে। বাট ওয়ান্স দি ওয়েস্ট বেঙ্গল ইজ আউট অফ হ্যান্ড, it is gone. It is not easy to recover. It is not easy to recover. And হিন্দু বাঙালিকে হতে পারে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ইহুদি। আমি একটা গ্রুপে আছি, বাংলাদেশের গ্রুপ, 71 সালে যুদ্ধ নিয়ে পড়েছি, প্রথম খুন হয় এক পুরোহিত। ইয়েস, একদম, তুমি দেখবে, পরিষ্কার, তোমার নিক্সন পেপারস এগুলো ডিক্লাসিফাই করেছে, একদম দেখো। যখন প্রথম ওখানে খুন শুরু করলো পাক বাহিনী, এখানে বাহিনী,
প্রথম হিন্দুদের সিলেক্টিভলি খুন করতে শুরু করলো, তারপরে র্যান্ডাম হিন্দু মুসলিম খুন করতে শুরু করলো, এবং ওখানে যে খুন হচ্ছে এটা ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট সেন্সর করে দিল। ভারতবর্ষের ম্যাগাজিনে যেমন একটা সেটা রিলিজড হয়, কারণ ভারতবর্ষের ম্যাগাজিনে যদি প্রকাশ পায় যখন হিন্দু খুন হচ্ছে, তাহলে এখানে আরএসএস এর জনসংঘের সুবিধা হয়ে যাবে। ইন্দিরা গান্ধী সমস্ত খবরকে সিল করে দিত। পরে যখন একদম 1 কোটি রিফিউজি এসে গেল, তখন আর কোনো কিছু লুকোনো গেল না। এই হচ্ছে ইন্দিরা গান্ধী। ঠিক একই জিনিস ঘটেছিল 40 সালে যখন ঢাকায় মুসলিম লীগ দাঙ্গা বাঁধিয়েছিল, হিন্দু খুন করেছিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি একদম গভর্নরকে বললো যে আমি ঢাকা যাব। গভর্নর এখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির চাপে কনসেন্ট দিলেন। এবার বললেন যে একটা প্লেন যাবে, আমি সেই প্লেনে চলে যাব। উনি গভর্নর বললেন ঠিক আছে, ওই প্লেনটা ঢাকা যাবে ক্যালকাটা থেকে, তুমি তার সঙ্গে যাবে। এয়ারপোর্টে পৌঁছে গেলেন। এয়ারপোর্টে পৌঁছে দেখলেন যে ওনার পৌঁছানোর বহু আগে প্লেনটা চলে গেছে ঢাকা। ওনাকে চিট করা হলো। তারপরে একটা প্রাইভেট প্লেন এডিকুশন করে দলবল নিয়ে উনি গেলেন। ঢাকায় নেমে ওনাকে ওখানকার ব্রিটিশ পুলিশ, মুসলিম লীগের পুলিশ এয়ারপোর্ট থেকে বেরোতে দিলেন না। উনি তখন জিপ ধরে উনি চলে গেলেন ওখানকার মুসলিম লীগের যে ঢাকার যে নবাবের বাড়িতে, যে নবাব দাঙ্গা লাগিয়েছিল। এটা আপনাদের জানি না কমরেডদের কজন কমরেডের সাহস হবে যে লোকটা দাঙ্গা বাঁধিয়েছে মুসলিম লীগের সেই ঢাকার নবাব, যে নবাবের বাড়িতেই 1906 সালে মুসলিম লীগ তৈরি হয়েছিল, সেই বাড়িতে সোজা পৌঁছে গেল। এই সাহস ওই গান্ধী নেহরুদের হবে না, কমরেডদের, স্কাউন্ডারদের। এই সাহস ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির, বাংলার বাগ আশুতোষের ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি। সোজা পৌঁছে গেলেন ঢাকাতে। দিস ইজ শ্যামাপ্রসাদ মুখার্জি। হ্যাঁ, দ্যাট পুলক ঠিকই বলেছো। আমি তো সবাইকে বলি কোরআন পড়ো তোমরা। কোরআন না পড়লে বুঝতে পারবে না। Average Muslim is more political than average Hindus. They know their interest. Generally, Hindu do not know politics. Politics of existence, politics of expansion. Average Hindu, a stupid Hindu, Muslim ও জানে, একদম uneducated stupid Muslim ও জানে is the art of existence, art of expansion, art of invading. They know they are better politician, average. কারণ কোরআন is a religion, is not a religion. It's an art in the cover of a religion to expand, to create an empire for Allah. There is only Allah, nothing else. This for regimentation. Absolutely, Quran is a political one. No religiosity is there, no spirituality is there, no philosophy is there. Yes, comrade, আপনি কমরেডদের যে কোনো জায়গায় পৌঁছে দিন, সেই সায়েন্সের ফোরামে, আর্টসের ফোরামে, মিউজিক ফোরামে, যে কোনো জায়গায় পৌঁছে দিন, তারা ওই কমরেডের রচনা, একটা রচনা কমরেডগিরি, পার্টির ম্যানিফেস্টো। হ্যাঁ, শুভ্রাংশু, শাহানা, ফোরামে, মজা ফোরামে। হ্যাঁ, মৃত্যু নিয়ে বলবো একদিন। আমি বলেছি আগে, অভিক ত্রৈলোক্য মহারাজ নিয়ে বলেছি, আবার বলবো। হ্যাঁ, সংস্কৃত ওরা সমস্যা সহ্য করতে পারে না, কারণ সংস্কৃত এমন একটা জায়গা যে ওই দরজাতে ক্রস করলেই তো আমরা অতীত 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 জ্ঞান ভান্ডারটাকে দেখতে পাবো, প্রকাশ হয়ে যাবে। সমগ্র বিশ্বের সভ্যতার
আদি কেন্দ্র ভারতবর্ষ। এটা ওরা চায় না, এটা ওরা চায় না, ওরা ব্রিটিশের দালাল। তো এটা প্রমাণ হয়ে যাবে যে ব্রিটিশেরও, ইউরোপের সভ্যতারও আদি মাতা ভারতবর্ষ। ওরা সব জানে, ওরা হচ্ছে সেয়ানা খচ্চর, সেয়ানা খচ্চর। Yes, Abhishek, if communists oppose something, it's correct. Remember, if communists tell something, remember the opposite one is the correct. So, ব্রিটিশ পতাকা, অভিষেক ওদেরকে বলো ডকুমেন্টটা দেখাতে। ওই ডকুমেন্টটাকে আলিমুদ্দিন তৈরি হয়েছিল, আলিমুতের লেখা এই গপ্পটা। বললাম তোমাকে তো, কমিউনিস্টদের কোনো লেখা বিশ্বাস করবে না। Yes, Pulok Fazlul Haq was not willing to go to Muslim, align with Muslim League. ফজলুল হকের সঙ্গে বোসবাড়ির খুব ভালো সম্পর্ক, এবং আশুতোষ মুখার্জি বাড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক। আশুতোষ মুখার্জি গুরু বলে মানতেন। ফজলুল হক একটাই হচ্ছে ভীষণ ভালো মানুষ, মুসলিম, কিন্তু খুব সফট। ওনার টেম্পারমেন্টটা খুব সফট। উনি ওই যে মুসলিম লীগের ম্যানুভার্সকে রেজিস্ট করা, ব্রিটিশের নোংরামি, যেটা হচ্ছে অ্যাস্টিউটনেস, যে যে দরকার, যেটা মানে নোংরামিকে ট্যাকেল করতে গেলে যে অ্যাস্টিউটনেস দরকার, যে ক্লেভারনেস দরকার, যে শক্ত মন দরকার, এইটা ফজলুল হকের ছিল। হি ওয়াজ এ ভেরি সফট মাইন্ডেড পারসন। হি কুড বি, হি ওয়াজ ম্যালিয়েবল। এই সুযোগটা ব্রিটিশ নিয়েছে, এই সুযোগটা নিয়েছে মুসলিম লীগ। আর স্কাউন্ডেল গান্ধী, নেহেরু, বিড়লা এন্ড আজাদ এরা সুযোগটা করে দিয়েছে। আর সেই সঙ্গে দোষী আমার এই বাংলার হিন্দু এমএলএ গুলো, কংগ্রেসের হিন্দু এমএলএ গুলো। গান্ধী ভক্তি, গান্ধীর নির্দেশ, অথবা আমরা ফজলুল হকের সঙ্গে মিনিস্ট্রি তৈরি করবো না। যেসব প্রজাপতি, ফজলুল হক ইজ এ ভেরি পপুলার লিডার ইন ইস্ট বেঙ্গল অ্যামং দ্য মাসেস। আজাদ কতটুকু পপুলার ছিল? বিল্ডার কোনো পপুলারিটি ছিল? ওয়াজ হি লিডার? শুধু চামচাগিরি করতেন গান্ধীর, চামচাগিরি করে তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার হয়েছিলেন। ইয়েস, ঢাকা বিশ্ব একমাত্র বেশি সম্ভবত আসিফ মজুমদার ছিল। তার আগেও সব মুসলিম, পরেও সব মুসলিম। কিন্তু ঢাকা তৈরি হওয়ার পরে কি মনে হয়, ঢাকা ইউনিভার্সিটি তৈরি হওয়ার পরেই বোধহয় ফার্স্ট কি সেকেন্ড ভিসি বোধহয় সম্ভবত আসিফ মজুমদার। ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া থাকবেই। ইয়েস, হিন্দু মহাসমাজের রিয়াকশন টু দ্য ফাউন্ডেশন অফ মুসলিম লীগ, যে রিয়াকশন এগেইনস্ট দ্য কনস্পিরেসি বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড মুসলিম লীগ। কারণ কংগ্রেস এই কনস্পিরেসি অফ দ্য ব্রিটিশ উইথ মুসলিম লীগ, এটা কোনোভাবেই সে দেখতে চাইছে, রিফিউজিং টু সি। সুগত বোস, দ্য স্কাউন্ডেল, সুগত স্কাউন্ডেল। যোগেন মন্ডলের বই, কি বই ও ব্রহ্মচারিণী, যোগেন মন্ডলের সেই বিখ্যাত একটা বই আছে, তোমার আমি দেখি এখানে আপলোড করে দেবো, ওটা তোমরা চেষ্টা করো ওইটাকে, বইটাকে কালেক্ট করার। হিজ চোখের জলে ওনার সেই রেজিগনেশন লেটার, যেটা ওয়েস্ট বেঙ্গলে এসে লিখলেন, রাত্রেবেলা পালিয়ে এলেন, লুকিয়ে এসে লিখলেন, তাতে সেই চোখের জলের বর্ণনা।
এটাই তার বই, সবার পড়া উচিত। এবং ও কমরেডদের গুণ হচ্ছে, বলে রাখি, কমরেডদের গুণ হচ্ছে ওরা প্রথম ফেজে দে জয়েন্ট মুসলিম লীগ ডিমান্ডিং পাকিস্তান, হয়ে গেল প্রথম ফেজ। দ্বিতীয় ফেজ ওরা কেউ থাকতে পারলো না, সব পালিয়ে এলো এখানে, এখানে শেল্টার নিল শাহবাজ মুখার্জির তৈরি করা ওয়েস্ট বেঙ্গলে। আর প্রতি ক্যাম্পে ক্যাম্পে গিয়ে এই দারিদ্র দুঃখের সুযোগ নিয়ে সিপিএম পার্টি, কমিউনিস্ট পার্টি তৈরি করতে শুরু করলো। আরো মজার জিনিস আছে এদের, আবার এই কমরেডরা যে সেই মানুষ যারা ও দেশে কিভাবে অত্যাচারিত হয়েছে, মা বোনেরা রেপ্ট হয়েছে, নিজের দাদা বাবারা খুন হয়েছে, এটা বলে না, বলে না। শুধু তাই নয়, তার উপরে 70 ইয়ার্স ধরে এত খুন হচ্ছে, হিন্দু খুন হচ্ছে, এরা চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না। নিকারাগুয়ায় যদি একটা লোক আহত হয়, এখানে ওরা কালা দিবস পালন করে, কালো ব্যাচ পরে, ট্রাম পোড়ায়, এরা ধর্মঘট করে। কিন্তু ওপার বাংলায় লক্ষ লক্ষ মানুষ খুন হচ্ছে, কোটি কোটি মানুষ রিফিউজি হলো, একটা প্রতিবাদ নেই, একটা প্রতিবাদ নেই। এরা শ্যামাপ্রসাদের নামে মিথ্যে মিথ্যা ঝুড়ি ঝুড়ি বস্তা বস্তা মিথ্যে কথা লিখছে, দুর্নাম করছে। এই স্কাউন্ড্রেলরা কিন্তু ওপার বাংলায় মানবতার কি হবে, ধ্বংস হচ্ছে, খুন হচ্ছে, ইনি একটা কথা 70 বছর বলেন। আজকে অনেকক্ষণ হয়ে গেছে জায়গা, তোমার আমি দেখে নেব, তোমাদের মধ্যে এই কিছু যদি প্রশ্ন থাকে তোমাদের মন্তব্যগুলো দেখে নেব, আমি পরে কিছু দেখি, কিছু যদি থাকে আমি দেখে নিয়ে তোমাদের সঙ্গে কালকে, আজকে তুমি বিব্রত করবো না, কারণ তোমাদের 12টা 14 হয়ে গেছে, সরি। কারণ গ্লোবাল নিউজ, অল ইন্ডিয়া নিউজ তোমাদের অনেকে দেখবে এখন ইংলিশ মিডিয়াতে, তোমরা প্লিজ সেগুলো দেখো, সেগুলো দেখার প্রয়োজন আছে। আমি একটা জিনিস বলে রাখি, ইস্টার্ন ইন্ডিয়ার সামনে এখন কতগুলো হরাইজন খুলে যাচ্ছে, কুইকলি চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন অফ বার্মা, সেখানে রোহিঙ্গা প্রবলেম অরিজিনেট করেছে, বাংলাদেশ মানে আসাম, এখানে ওয়েস্ট বেঙ্গলে ভোটাভুটি। এই প্রেক্ষাপটে মনে রেখো, একদম সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে ইন্ডিয়ার গেটওয়ে, সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে ইন্ডিয়ার গেটওয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, সামনে কিন্তু রোহিঙ্গা প্রবলেম। আর বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, আপ টু সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা মূলত মনে রাখতে হবে, ইট ইজ প্রাইমড উইথ ইন্ডিয়ান কালচার। এর অতীতটা পুরোপুরি হচ্ছে ভারতবর্ষের সভ্যতা। এই কানেকশনটা এবার ডেভেলপ করতে হবে। নতুন যে ভারতবর্ষ জাগছে, এই নতুন ভারতবর্ষের সঙ্গে এই বিপুল দক্ষিণ পূর্ব এশিয়ার, যেটা অতীতে ছিল আমাদেরই কালচারাল সিভিলাইজেশনের এক্সপানশন, তার সঙ্গে নতুন কানেকশন তৈরি করতে হবে। বেঙ্গল ইলেকশন ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই দিক থেকে। আর ওই দিক থেকে বাঙালি হিন্দুর অস্তিত্বের সংকট।